আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ ভালো রাখছেন। তো তারপরে আপনার নাম পরিচয় একটু জানান। আমি মোহাম্মদ লুৎফর রহমান কাসেমি। আমার গ্রামের বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়ার কসবা। আচ্ছা। চাকরি করি গুলশান মানারত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, এই আর কি। তো আপনার ওই যে প্রথম কথা হচ্ছে যে আমার নানি বাড়ি কিন্তু ইয়েতে ব্রাহ্মণবাড়িয়া। আলহামদুলিল্লাহ, তাইলে তো আরো ভালো হইলো। কি বলেন আমাদের ওই যে বিএনসিসি বলে না? হ্যাঁ হ্যাঁ। আমার আবার ওই দাদা বাড়ি হচ্ছে গোপালগঞ্জ আর নানি বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, মানে একদম মিক্সড। মাশাআল্লাহ, খুবই চমৎকার। তা আপনি মানারাতের ইয়েতে প্রফেসর হিসেবে আছেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। তো তারপরে মানারাতের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর থেকে মনে করেন আন্দোলনে যে দুর্ঘটনা ঘটাইলেন কেমন? এটা হলো আসলে মূলত প্রথম কথা হলো, এটাকে আমি দুর্ঘটনা বলি না, তা ভাগ্যের একটা পরিহাস ওইভাবেই বলি। তো মানারাতে তো ছিলাম, মানারাতে থাকা অবস্থায় যখন ছাত্র আন্দোলন শুরু হয় সেখানে কম বেশি আমাদের স্টুডেন্টরাও ছিল। আন্দোলন চলাকালীন অবস্থায় যখন 18 তারিখে মেরুলবাড্ডা যে ব্রাক ইউনিভার্সিটি আছে সেখানে যখন চলে, আমি কারণবশত ওখানে ছিলাম। ওখান থেকে পরে চলে আসি। এরপরে দিন তো 19 তারিখ, আর 20 তারিখ থেকে তো কারফিউ দিল। তো 20 তারিখ যখন কারফিউ, আমি আসলে বিষয়টা বিস্তারিত জানতাম না। সেখানে মোবাইল চলে না, আমার বিদ্যুতের কার্ড শেষ হয়ে গেছে, অনেক ঝামেলায় ছিলাম। যার পরে সকালবেলা ভাবলাম যে বের হই, যেখানে আমার ওয়াইফ, আমার পিচ্ছি 3টা মেয়ে আছে, সবচেয়ে ছোটোটার বয়স হলো 2 বছর। এরাও বারবার মানা করছিল যে আপনি বাবা তুমি যাইও না, ঘরে বসো। আমি ভাবলাম যে না যাই, দেশ যেভাবে চলে না দেখলে তো হয় না। তো গিয়ে সেখানে মেন রোডে দেখলাম যে ছাত্ররা কারফিউ ভেঙে অনেক ছাত্র এখানে জমায়েত হয়েছে। কোথাকার ছাত্র? এটা হলো বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটি মিক্স। শাহজাদপুর, এটা হলো আপনার গুলশান শাহজাদপুর স্টেশনটাতে, বাস স্টেশন, এখান থেকে পর্যন্ত ক্যামব্রিয়ান কলেজ পর্যন্ত, কী যে বলে আমেরিকান এম্বাসির যে ট্রেনিং সেন্টার আছে এই পর্যন্ত। তো সেখানে ছাত্রদেরকে দেখে ভাবলাম যে না, অল্প হইলেও তাদের সাথে একটু অংশগ্রহণ করি। তাদের সাথে অংশগ্রহণ করলাম, তাদেরকে কিছু পরামর্শ দিলাম যে ওই দিক থেকে ক্যামব্রিয়ান কলেজের ওই পার্ট থেকে ঠিক ট্রেনিং সেন্টারের অপোজিট থেকেই আর্মি, বিডিআর, পুলিশ, র্যাব আরও অনেক। ক্যামব্রিয়ান এটা কোথায় আছে? এটা হলো আমেরিকান এমবিসির ওই ক্যামব্রিয়ানটা? হ্যাঁ, আমেরিকান এমবিসির ওখানে বাসতলা একটা জামালপুর টাওয়ার আছে, জায়গাটা ক্যামব্রিয়ান বাসতলা বলে। তো আমি সেখানে এদেরকে দেখলাম যে এরা আস্তে আস্তে করে রাস্তা পরিষ্কার করে সামনের দিকে আসতেছে। কারা? আর্মি, পুলিশ, বিডিআর, র্যাব, 4টা বাহিনী তারা অ্যাডভান্স করতেছে। হ্যাঁ, অ্যাডভান্স করতেছে শাহজাদপুর। আমরা যখন ছিলাম স্টুডেন্ট ওই স্পটটাতে, তো তখন আমি একটু কাজ করলাম আর পোলাপানকে বললাম যে দেখো তোমরা একটু এইভাবে এদিকে এসে দাঁড়াও, আর এদিক থেকে ব্যারিকেডটাকে আরও শক্ত করার জন্য নিচের যেই ইয়েগুলো আছে সেই স্ল্যাবগুলোকে উপরে ফেলাও, আর রেলিংগুলোকে ভেঙে যতটুকু সম্ভব এদিকে ফেলো। তো আমরা এই কাজগুলো করে আমি ভাবলাম যে আরেকটু ওই দিক থেকে ভ্রান্তি দিয়ে। আপনার স্টুডেন্ট ছিল এখানে? আমার স্টুডেন্ট ছিল, আমার স্টুডেন্টও ছিল, তারাও কিছু পোলাপান ছিল। তো আমি ভাবলাম এদেরকে বলে একটু সামনের দিক থেকে ঘোরান দিয়ে আসি। আমি সামনে গিয়ে ডান দিকে একটা গলিতে ঢুকলাম, ঢুকে একজন ভাইয়ের সাথে কথা বলতেছি। মুহূর্তের মধ্যে কখন যেন 4 বাহিনী আগায় আসলো, তারা তাদের সব কিছু ফেলে শুধু হেঁটেই দৌড়ায় চলে আসলো। এসে আমি ভালো মতো দেখলাম না, দেখার আগেই শুধু একটু চোখ তাকালাম, দেখলাম যে একটা বিডিআর তার রাইফেলটা মনে হয় উঁচু করতেছে, মুহূর্তের মধ্যেই পড়ে গেল। একেবারে পাখির মতো দাঁড়ানো ছিলাম, কিছুই বুঝতে পারলাম না। তখন মনে হলো আহারে দুনিয়ার সফর শেষ, তাদের এই অত্যাচার জুলুম। তো এরপরে আপনি কি স্টুডেন্টদের সাথে ছিলেন না? ছিলাম, স্টুডেন্টদের সাথে থেকে সামনে আরও লোকজন ছিল।
তাদেরকে একটু গোছানোর জন্য আরও আমার আপনি দিক নির্দেশনা দিচ্ছিলেন? দিক নির্দেশনা দিয়ে তাদেরকে দিক নির্দেশনা দিয়ে আরেকটু সামনে আসছি, আর একটু সামনে গলিতে ঢুকে দেখি কি করে তারা। আচ্ছা, গলিতে ঢুকে জনগণ যা করতেছে বললাম যে আপনারা একসাথে থাকেন, তাদের সাথে একটু কথাবার্তা বলে জমায়েত করার চেষ্টা করছিলেন। ঠিক ওই সময়েই তারা হঠাৎ করে, আমার তো আসলে আমি সবসময়, যদিও এখন মাথায় টুপি নাই, টুপি থাকে পায়ে থেকে মাথা থেকে পায়ে পর্যন্ত সাদা পোশাক থাকে, এটা আমার পছন্দের পোশাক, আর মানুষ সাথে একটু লম্বা, ওখান থেকে সে টার্গেট করে কখন গুলি দিল আমি সাথে সাথে পড়ে গেলাম। আমার গুলিটা বের হয়ে আমার পিছনে একজন দাঁড়ানো ছিল, ওনার মাথার খুলিটা উড়ে গেল, উনি জায়গায় মারা গেলেন। বুঝলাম না কীভাবে আপনার গুলি লাগছে কোথায়? আমার গুলি লাগছে যে এই জায়গাটা, আমি তো একটু লম্বা না, লম্বা তো 6 ফিটের মতো, আমার ঠিক এখানে লেগে এদিকে বের হয়েছে, এখানে স্পট। আমার এটা বের হয়ে আমার পিছনে একজন লোক দাঁড়ানো ছিল, তার মাথায় লাগছে, ঠিক মাথায় লেগে এই যে খুলি যেটাকে আমরা বলি মাথার, এটা উঠে গেছে, একবার উঠে পড়ে গেছে, আর ওই লোক জায়গায় মারা গেল। তো ওখান থেকে সব লোক এই অবস্থা দেখে, চিত্র দেখে চলে গেল। বেশ অনেকক্ষণ পরে বেশ অনেকক্ষণ, আমি তো তখন লুটিয়ে পড়ে আছি, রক্তাক্ত হয়ে আছি, আমার সাউন্ড নাই, সারা শরীর অবশ হয়ে আছে, মারাত্মক ধরনের ব্যথা। তো অনেকক্ষণ পরে দেখলাম যে যখন এরা চলে গেল বাহিনীর লোকগুলো, তখন কিছু লোকজন দৌড়ায় এসে বলছে এই স্যারকে ধরো, স্যারকে ধরে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে। তখন আমাকে তাড়াতাড়ি ধরে AMZ হসপিটালে নিয়ে গেল। সেখানে গিয়ে দেখি যে আমার এক ছাত্র ডাক্তার, তো ও দেখেই বলে আরে স্যারের এই অবস্থা। তো সে তার টিম নিয়ে তাড়াতাড়ি করে এসে শুরুতে রক্তটাকে বন্ধ করতে পেরেছে। রক্ত বন্ধ করার পরে সেখান থেকে আমার দৌড়ায়া চিল্লাচিল্লি করে আমার ওয়াইফ, আমার শ্যালক গেল। ওই সময় আমার ওয়াইফ এবং শ্যালকের হাতে হ্যান্ড ওভার করে দিল, বললো যে তাড়াতাড়ি ঢাকা মেডিকেলে নিয়ে যায়। তো ওখানে রিক্সাতে করে ঢাকা মেডিকেলে আমরা চললাম। তো সেখানে একটু যাওয়ার পরেই দেখি যে আল্লাহর কি রহমত, রাস্তা একবারে ফাঁকা, কোথ থেকে যেন এক অ্যাম্বুলেন্স আসলো, তাড়াতাড়ি করে অ্যাম্বুলেন্সে উঠানো হলো, তারা অ্যাম্বুলেন্সে করে নিয়ে গেলো। যদিও রাস্তায় ব্যারিকেড দেওয়া হয়েছে, কিন্তু 2-3 জায়গায় ব্যারিকেড দেওয়ার পরেও তারা ছেড়ে দিয়েছে। এরপরে ওখানে নেওয়ার পরে তো অবস্থা ব্যথার যন্ত্রণা কাঁপড়াচ্ছে। আর ওইদিকে আমার কলেজের, তারা শুনেছেন, আমার কলেজের প্রিন্সিপাল হলো ব্রিগেডিয়ার জেনারেল। তো উনি আর্মির একটা নিয়ে অ্যাম্বুলেন্স নিয়ে, তারপরে আমার মানারা ট্রাস্টের আরও 2-3 জন ট্রাস্টিদেরকে নিয়ে তাড়াতাড়ি করে গিয়ে তারা কীভাবে যেন ওখানে তাড়াহুড়া করে আইসিইউর ব্যবস্থা করেছে। তারপর আইসিইউতে ওখানে ছিলাম 5 দিন। থাকার পরে শুনলাম যে আমাদের কী বলবো, যে ফেসিস্টদের মা, সেই, আপনি তো আবার আপনার গায়ে পড়ে কিনা বললে আল্লাহ জানে, সেই পাপিষ্ট, এই বদ, চোর, ডাকাত, যেটাই বলি, আমার গায়ে পড়বে মানে আমি কি রিমান্ডে ছিলাম না নাকি? আমাকে কি আদর করে রাখছে? একটু জোর করে বললাম আর কি, যেহেতু আপনি ওনার দেশের মানুষ, ঠিক আছে। এরপরের দিন উনি ঢাকা মেডিকেল ভিজিট করবে, আর শুনলাম যে যারা আছে মার্কা মানে তাদেরকে টার্গেট করবে। তো 5 দিন পরে আমি 25 তারিখ, জুলাই 20 তারিখ তো গুলিটা খাই, 25 তারিখে ওখান থেকে আমার শ্যালককে নিয়ে, আমার সেন্সটা শুধু ফিরছে, কথা তো আর বলতে পারি না, কোনো রকম ওখান থেকে ছুইটা আইসা পালায়া ইবনে সিনা 15-এর ধানমন্ডিতে আইসা আশ্রয় নিলাম, হসপিটালে ভর্তি হলাম। তারাও আবার রাখতে চায় না। কেন? ওনারা কেমন বলছে আপনি আহত অবস্থায় তাদেরকেও টার্গেট করবে নাকি? করবে তো, করছেও তো। কীভাবে? এর পরের দিন গিয়ে টার্গেট করেছে অনেককে। কীভাবে টার্গেট? মানে তাদের নামটাম লিখে নিয়েছে, যে যাদেরকে ডানপন্থী মনে হয়, একটু সুস্থ হইলে বলেছে যে তাদেরকে জেলে নেবে। আর মজার বিষয় যে ওখানের যে দায়িত্বে ছিলেন, ও আমার সম্পর্কিত মামা লাগে, এসআই যে আছে আর কি, যে দায়িত্ব সম্পর্কিত মামা লাগে। তো মামা হইলেও এরা তো আওয়ামী লীগ করে, আসলে এদের সাথে আমরা এতটা মিশিও না। তো এদের উপরে দায়িত্বটা ছিল নামটামগুলো কালেকশন করে, যারা একটু ডানপন্থী, যাদেরকে চেনা যায়। মানে এখন আমরা মানে ডানপন্থীদের জন্য আমাদের একটু স্পেশাল অ্যাটেনশন দেওয়া হয়তো আর কি। হ্যাঁ, কোনো রকম ডানপন্থী বোঝা গেলেই তাদের জন্য স্পেশাল অ্যাটেনশন, এবং তাদের জন্য মানে আমাদের দাড়িতে অপরাধ বেশি নাকি? দাড়িতে অপরাধ বেশি, চেহারায়ও যদি কোনো রকম বোঝা যায়, এটা একটা বড় ধরনের অপরাধ। আচ্ছা, এই বিষয়ে জানতাম না যে আমরা ডানপন্থী আরো বেশি স্পেশাল অ্যাটেনশন পাইতাম আর কি বামপন্থীদের থেকে। এটা পেয়েছেও, সেখানে এই ঘটনাও ঘটেছে। সেখানে আপনার আরও যা হয়েছে, এমার্জেন্সিতে তো আমি এসে, আমার কি ভাগ্য আমি জানি না, আমাকে কেউ আটকায় নাই, কিন্তু অনেকগুলো লাশ স্তূপ করে রেখে দিয়েছে। এবং তাই নাকি? দেখছেন আপনি? এটা আমার সাথে যে আমার শ্যালক, আমার শ্যালক বলল, আমাকে তো এরা নিয়ে গেছে, এবং মামা যার কথা বললাম ও বলল বিষয়টা এমন আর কি। ওখানে অনেক লাশকে গুম করে দেওয়া হয়েছে। এটা কোথায়? ঢাকা মেডিকেলে।
ঢাকা মেডিকেলে যা লাশ পাচ্ছিল ওটা নাই হতো। হ্যাঁ, অনেক লাশ নাই করে ফেলেছে, আর কাতরাচ্ছে, চিল্লাচ্ছে, কোনো অ্যাটেনশন নাই। যাদের লোক আছে কিছু, তাদেরকে কোনো রকম কিছু চিকিৎসা দিচ্ছে, বাকিদেরকে ডাক্তাররা তো আসলে তাদেরকে দয়ামায় নিয়ে চিকিৎসা করতে করতে আছে না নাই আমার সন্দেহ আছে, এরা ওইগুলো কোনো গুরুত্ব দেয় নাই। তো যাই হোক, সব কিছু মিলাইয়া ওখান থেকে আমি আল্লাহর উপর ভরসা করে কোনো রকম 15 থেকে আমি তো সেখানে ছিলাম আমি 77 দিন। ওখান থেকে আবার বিদেশে আসার জন্য একটু তদবির করলাম, ভাবলাম যে নিজে আসি, ঘর বাড়ি বিক্রি করে। তো সমন্বয় 2জন দেখা করে বললো যে স্যার ঘর বাড়ি বিক্রি করতে হবে না, আমরা একটু চেষ্টা করে দেখি। আর হলো আরেকটা জাহিদ, এরা 2জন দেখা করলো আমার সাথে, দেখা করে বললো যে আপনি টেনশন করেন না, ঘর বাড়ি বিক্রি করা লাগবে। তো যাই হোক, এদের কাছে আমার কাগজপত্র দিলাম, দেওয়ার পরে শেষ পর্যন্ত আসলো কেস সামারির বিষয়, ডাক্তারদের কেস সামারি। তো সেখানে আমাকে বলা হলো যে প্রাইভেটের কেস সামারি কাজ হবে না। কেন কাজ হবে না প্রাইভেটের? প্রাইভেটের কেস সামারি কাজ হবে না, এটা কেন জানতে চাইলাম। একই কথা সরকারি যারা আছে কাজ হবে না, এটাই হলো বিষয়। এটা নিয়ে কথা বললে আপনার লাভ হবে না, কালক্ষেপণ হবে। পরে আমি অনেক মার্কেটিং করলাম তাদের সাথে, আমার যে ডক্টর। আমি এই বিষয়টা বুঝতে চাই যে প্রাইভেটের হইলে কেন কাজ হবে না, মানে বিষয়টা এটা কী হতে পারে? এটার বিষয়ে আমি বারবার জানতে চাইলাম, তারা বলল যে সরকারি ওই মন্ত্রণালয়ে জমা দেওয়ার পরে বাছাইতে বাদ পড়ে যাবে, বাছাইতে তারা গুরুত্ব দিবে না। কেন? তারা বলে যে এখানে যে বোর্ড যেটা আছে ডক্টরদের, বোর্ডটা তাদের জন্য খুবই জরুরি। জরুরি হইলেও প্রাইভেট ডাক্তারদেরকে তারা এতটা গুরুত্ব দেয় না। আর এখানে আমার ক্ষেত্রে আরেকটা বিষয় ছিল, এটা তো এক ধরনের বৈষম্য। অবশ্যই বৈষম্য, স্পষ্ট বৈষম্য। এখানে আরেকটা মজার বিষয় হলো, আপনার ঢাকা মেডিকেলের সাবেক নিউরোসার্জারি বিভাগের হেড অফ দ্য ডিপার্টমেন্ট প্রফেসর ডক্টর মইনুল হক সরকার, এই পিজি হসপিটালে উনি স্যার একটা এই কিছু বলে ভার্চুয়ালি বোর্ড করলেন। ভার্চুয়ালি বোর্ড করে দেখা গেল যে ওখানে স্যারের ছাত্র বেশ কয়েকজন ডক্টর হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তো ওনারা বললেন যে স্যার যেখানে আছে, স্যারের যেটা কেস সামারি এইটাই আমরা এখন। সেখানে আনফর্চুনেটলি রিহেব বিভাগের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, ওই স্যার উনি বললেন যে এটা কিভাবে হবে, আমি রোগীকে সামনাসামনি দেখি নাই। স্যার একটু তর্ক জড়াইলেন, পরে স্যার পরের দিন আসলেন, এসে বললো যে এখানে কেস সামারিতে আমি সাইন করতে পারবো না এবং একমত পোষণ করতে পারবো না। মূলত রিহেব বিভাগের যে হেড পিজি হসপিটালের, উনি ঝামেলাটা বেশি করেছেন। শেষ পর্যন্ত পিজি হসপিটালের হেড? হ্যাঁ, পিজি হসপিটালের রিহেব বিভাগের হেড। কেন, মানে তার সমস্যা কি? ওনার সমস্যা আমার যেটা মনে হয়, আমার বলাটা ঠিক হচ্ছে কিনা, সম্ভবত এখানে ইগো একটা কাজ করে। আমার স্টুডেন্ট সম্ভবত না, ওনার স্টুডেন্ট না, মইনুল হক সরকার যে আমি যার আন্ডারে ছিলাম ইয়েতে, ওনার চাইতেও সিনিয়র। কিন্তু ওনার হলো ইপিসি না হলো একটা প্রাইভেট হসপিটাল, আর আমি হইলাম চেয়ারম্যান বিদেশে পাঠানোর যে রিহেবের বিদেশে পাঠানোর একটা কমিটি আছে, ওইটার চেয়ারম্যান নাকি স্যার। আমি পিজি হসপিটালে আছি, আর আমি চেয়ারম্যান হয়ে প্রাইভেট মেডিকেল থেকে আমি এটাকে অনুমোদন দিতে পারবো না। স্যার এটা নিয়ে অনেক ঝামেলা করলেন। না, এটা তো কী ধরনের বৈষম্যমূলক কথাবার্তা? এবং এটা নিয়ে আমি অনেক সাফারার হয়েছি, অনেক কথা বলেছি, কিন্তু কথা বলেও ফাইট করেও কোনো কাজ হয় না। ফর্চুনেটলি উনি তো আবার স্যার তো ভালো মানুষ, পিজিতে গিয়ে যেটা দেখলাম, ওনার দাঁড়ি আছে, ভালো মানুষ, নামাজ কালাম করেন, তো সব ঠিক আছে। কিন্তু এখানে আমাকে এই যন্ত্রণাটা স্যার দিলেন, যেখানে আমার হয়তো 1 মাস পিছিয়ে গেছে আমার। তো পরে বাধ্য হয়ে বিয়ে করলাম যে মেডিকেল টিমের সদস্য পিজি হসপিটাল এবং এই এরিয়ার দায়িত্বে আপনার একটা ছেলে আছে ইয়ামিন নামের। তো ইয়ামিনকে স্যার পাঠালেন, আমি বললেন যে ওনাকে নিয়ে আসো, বললো যে আমরা ভোট করবো, ভোট করার পরে 1 ঘন্টার জন্য নিয়ে আসবে, এরপরে চলে যাবে। আমাকে নিয়ে ভিভিআইপি জায়গা দিয়ে ওখানে যে ডিজি যারা আছে সবাই আসলো, এসে বললো যে আপনি আসলে এখান থেকে যেতে পারবেন না, এখানেই থাকতে হবে, আপনাকে অনেক ভালো ব্যবস্থা করে দিয়েছে, আপনাকে এখানেই থাকতে হবে, কিছু মনে করেন না। শেষ পর্যন্ত আমাকে আর পিজি থেকে যেতেই দিল না, অথচ নেওয়ার সময় আমাকে বলে নিয়েছে 1 ঘন্টার কথা। আচ্ছা। তো যাই হোক, পরে ওই দিন আমি থাকলাম, থাকার পরের দিনই এমার্জেন্সিতে তারা এমার্জেন্সি ভিত্তিতে বোর্ড মিটিং করলেন। করার পরে সেখানে তারা সিদ্ধান্ত নিতে চাইলেন আমাকে সাভারে পাঠাবো। পরে আমি অনেক কথাবার্তা বললাম, আমি বিস্তারিত বললাম যে আপনাদের উপরে আমার তো আস্থা থাকতে হবে, চিকিৎসা বাংলাদেশের চিকিৎসায় আমার আস্থা নাই। আরেকটা হলো একটা মেন্টাল স্যাটিসফ্যাকশনের বিষয় আছে, আপনাদের এই ডিসিশনের উপরে আমার তো মেন্টাল স্যাটিসফ্যাকশন নাই, সুতরাং আপনাদের ওষুধপত্র চিকিৎসা কাজ করবে না। আপনারা যদি না পাঠান আমার মনে তো কষ্ট থাকবে, আমি ঘর বাড়ি বিক্রি করে হলেও
আমি ইনশাআল্লাহ বিদেশে যাব। তো আমার এই মেন্টাল স্যাটিসফ্যাকশন আর হলো আস্থা নাই, এই দুইটা কথা আস্থা নাই এটা তো অবশ্যই। কারণ দেখেন আমি তো বাংলাদেশে চিকিৎসা করাইতাম, আমার বাংলাদেশে আমার পায়ে মেরুদণ্ডের প্রবলেম ছিল না, কিন্তু আচ্ছা বাংলাদেশের চিকিৎসার কারণেই হয়েছে, আমার প্রবলেম অন্য জায়গায় ছিল। তো 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 এখন আমাদের রাস্তা থাকবে কেন? সেটা থাকার মতো তো কোনো Reason নাই, নাই। কোনো যৌক্তিক কোনো কারণ নাই। অন্য বিষয় মনে করেন ফ্যাক্ট হচ্ছে যে এখানকার যে ফিজিওথেরাপিস্ট তারা আমাকে বললো যে তাদের 6 বছর পর পর আবার পরীক্ষা দিয়ে তার লাইসেন্স রিনিউ করতে হবে। আচ্ছা, সে পড়াশোনা করে 4 বছর থেরাপিস্ট হওয়ার আগে, এবং তার লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে 6 মাস পরে। সে যদি আধুনিক বিষয়ে সে যদি পড়াশোনা না করে এটা আপগ্রেড করে, তো আমাদের দেশে কি করে? একবার নিতে পারলো তো তা আবার কয় বছরের পড়াশোনা করে নেয়? কয় বছর পড়াশোনা করে? এইটা একটা। আর বাকি তো বাদ নেই। তো এখন আছে, ঠিক আছে, আমাদের দেশে পজিটিভ নেগেটিভ আছে, কিন্তু মেডিকেল এর দিকে আমাদের মনে হয় প্রচুর ইমপ্রুভমেন্ট করা দরকার। সেটাই, আমাদের হসপিটালগুলোও ভালো, খারাপ না, ডক্টরগুলোও ভালো, কিন্তু ওনাদের আমার যেটা মনে হয় আন্তরিকতার অনেক বেশি অভাব, এবং তারা কমার্শিয়াল হয়ে যাওয়ার কারণে যারা একটু বড় ডাক্তার হয়, ডেজিগনেশন পাইলে তো ওরা রুগী আর দেখে না, সবাই হলো চেম্বারে গিয়ে ঘুরে। এখানে বিভিন্ন কারণে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাটা আসলে এখন হ্যাঁ ধ্বংসের পুরো। আরেকটা বিষয় হচ্ছে, তো আমার তো চিকিৎসক হলে তো আমার নতুন রিসার্চগুলো পড়তে হবে, পরে আমার যে এই ধরেন আমেরিকা ইংল্যান্ডে যদি কোনো গবেষণা করলো, নতুন কী বাইর করলো, আপনার প্রবলেমের এই বিষয়ে নতুন কি আবিষ্কার হইলো, নতুন কি টেকনোলজি আমাকে জানতে হবে। আমি সেই 40 বছর আগে যে পড়াশোনা করে আসছি সেটা দিয়ে এখন চালাই যাবো, এটা তো আমার তো মনে হয় না বাংলাদেশে খুব বেশি। আমার আত্মীয় স্বজন তো আছে ডাক্তার, সবার আত্মীয়, আপনারও আছে। আমি দেখি নাই তাদেরকে নতুন পড়াশোনা করে নতুন রিসার্চ করতেছে, ওই যে পড়ছে মেডিকেল ওইটা দিয়ে চলতেছে ফিসাবিলিটা। বড় বিপজ্জনক অবস্থা। যাই হোক, এরপরে শেষ পর্যন্ত ওখানে ঢাকা মেডিকেলে পিজিতে 26 দিন ছিলাম। থাকার পরে অনেক যুদ্ধ জেহাদ করে আমাকে তারা বিদেশে কোনোভাবেই পাঠাবে না, দেশেই রাখবে। অনেক যুদ্ধ করলাম। এরপরে আসিফ মাহমুদ আমাকে দেখতে গেল, তার বহন নিয়ে সচিব মহোদয়রা ছিলেন। আমি সেখানেও আধা ঘন্টার মতো তাদের সাথে অনেক কথা বলছি, খুব ক্ষোভের কথা বলার পরে আসিফ মাহমুদ আমার কথা শুনেছে, 4 বার এসে আমার সাথে মুসাফাহা করলো। এরপরে অনেকেই আসলো, বললো যে আচ্ছা স্যার আপনার বিষয়টা দেখতেছি। ওই দিনের পরের দিনে গিয়ে তারা আমার কাগজপত্র জমা দিল এবং বাজেট টাজেট সব ঠিক করে পরে আমাকে এখানে পাঠানোর জন্য তড়িঘড়ি ব্যবস্থা করলো। সর্বোপরি আসলাম। আসার পিছনে সরকারের কোনো ক্রেডিট আছে বলে আমি মনে করি না। আমার যেটা মনে হয় সম্পূর্ণ আমার এই রাগ করা, বিরক্ত হওয়া, ডাক্তারদের সাথে পিরাপিরি করা এবং বিভিন্নভাবে লবিং করে এখানে আসতে হয়েছে। আসার পরে এখানেও আবার আমরা এসে বলাটা ঠিক না বেঠিক জানি না, কিন্তু বাস্তব না সত্য যেটা সেটা বলবো। এখানে আসার পরে আসলাম, আমাকে বাংলাদেশ থেকে কেউ আমাকে বিদায় দেয়নি। 1 নম্বর, শুধুমাত্র পিজি হসপিটাল থেকে একটা অ্যাম্বুলেন্সে করে পাঠানো হয়েছে। আমার প্রিন্সিপাল, আমার কলেজের যে প্রিন্সিপাল, উনি ফোন দিয়েছে। এয়ারপোর্টে ফোন দেওয়ার পরে তারা প্রিন্সিপালের ফোনের কারণে তারা ওখানে প্রটোকল দিল, অথচ সরকারি কোনো প্রটোকল আমাকে দেওয়া হয়নি। ওখান থেকে আসলাম। আসার পরে এখানেও কোনো প্রটোকল আমি পাই নাই, এবং এখানের এমবিসি সহ অন্য কেউ যে রিসিভ করবে, কেউ আমাকে রিসিভও করেনি। যাই হোক, আমি এখানে আসলাম। এসে রিসিভ করে নাই আপনি, তাহলে কেমনে আসছে? রিসিভ করে নাই, সরকারিভাবে রিসিভ করে নাই। পরিচিত 2-1 জন ছিল, তাদের সাথে মানে আপনি নিজে আসা লাগছে না? সম্পূর্ণটা আমি নিজের, এবং আমার প্রিন্সিপাল এখানেও তার লোক আছে, ব্রিগেডিয়ার জেনারেল একজন কনসুলার যে অ্যাম্বাসি, তো ওনাকে ফোন দেওয়ার পরে উনি একজন লোক পাঠাইছে। উনি আমাকে বিমানের একবার গেটে গিয়ে দাঁড়ায় রিসিভ করে এখানে এনে গাড়িতে উঠাইছে বেস্তানির অ্যাম্বুলেন্সে। তারপরে এখানে আসছি। আসার পরেও যে তদারকি যেটা হওয়া দরকার, থাকা খাওয়া, বলতেছে থাকা আমার টাকায় লাগবে, খাওয়া আমার টাকায় লাগবে, তারা শুধু চিকিৎসা দিবে। কি এগুলা নিয়ে আপনি আপনার টাকায় কেন খাওয়া লাগবে? কেন? ওয়াই? কথা তো সেটাই। আপনার টাকা দিচ্ছে না, খাওয়ার টাকা দিচ্ছে না? এখন দিচ্ছে, এটা আমাকে আদায় করতে হয়েছে। আসার পরে বলে যে আপনার খাবার আপনার, থাকা আপনার, শুধুমাত্র চিকিৎসাটা হলো সরকারি। এটা কত তারিখের কথা? আমি তো আসছি অক্টোবরের 31 তারিখ। আচ্ছা, অক্টোবরের 31 তারিখ। তো আসার পরে আমরা নিজেদের খাবারই খাইলাম, আর হোটেলে উঠলাম, যে বললাম যে আচ্ছা ঠিক আছে আমরা দেখি ব্যবস্থা করছি।
তো এগুলোর কথা বলে বলে এখন তাহলে আপনি না, আমি ক্লিয়ার হই, আপনি তো হোটেলে কই ছিলেন তাহলে ততদিন? এই হোটেলে এখানের যে রেসিডেন্স যেটা আছে এখানেই উঠেছি। তো এটার ব্যয় নিবে না সরকার? ওঠার সময় আমি শুধু 1000 টাকা দিয়ে বলছি যে আপনাদের টাকাটা আমরা দেখতেছি দিব, আপাতত উঠি। তো যাই হোক, ওঠার পরে এখানে একজন বাঙালি ইন্টারপ্রেটার আছে, নূর হোসেন ভাই। নূর ভাই, নূর ভাই। তো নূর ভাইকে বললাম যে ভাই এখানে আপাতত আমাদেরকে থাকার মতো একটা ব্যবস্থা করে দেন, বলে দেন। তো যাই হোক, উনি এখানে যে মাসা আছে, মাসাকে বলে আমাদের থাকার ব্যবস্থা করে দিলেন। এরপরে কথা বলতে 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 প্রায় 2 সপ্তাহ পরে নিশ্চিত হইল যে আমাদের থাকার টাকা সরকার দিবে। আচ্ছা। মাঝখানে 1 সপ্তাহ যাওয়ার পরেই আমাদের দরজা লক, এখানে তো লক কার্ড সিস্টেম। এরপরে আবার তাদেরকে বলে রিকোয়েস্ট করে আমাদের দরজাকে ওপেন করা লেগেছে, কার্ডটাকে অ্যাক্টিভ করা লেগেছে। অ্যাটলিস্ট আগের থেকে তো বেটার, অ্যাটলিস্ট এখন তো মানে টাকা পয়সা খাবার দিতেছে। এখন মানে আমার থাকা, খাওয়া, চিকিৎসা সবগুলোই সরকারিভাবে হচ্ছে, কিন্তু থাকা এবং খাওয়ার বিষয়ে এই সবগুলা ব্যাপারেই খুব পিড়াপিড়ি করে করে আমাকে আদায় করতে হচ্ছে। এটা হলো কষ্টের বিষয়। এটা আমি অন্য পেশেন্টদের কাছ থেকেও শুনছি যে লবিং ছাড়া নাকি কোনো কিছু হয় না। এরপরে এম্বাসিতে এখানে একটা দায়িত্ব আছে, সরকার এম্বাসির মাধ্যমে এখানে সব কিছু তারা তদারকি করে, কিন্তু এম্বাসি থেকে তাদের তো ন্যূনতম একটা দায়িত্ব বোধ থাকবে রোগীদের খোঁজখবর থাকা এবং রাখার মতো। তাদের কোনো দায়িত্ব বোধ আমি দেখিনি। সব কিছু মিলাই অ্যাম্বাসাডারের সাথে কথা বললাম, কনসুলারের সাথে কথা বললাম, কথা বলেও কাজ হয় না বাস্তবতা যেটা আর কি। তো যাই হোক, ওভারঅল সবশেষে এতটুকু বলি যে যেইভাবে হোক আসছি, আসার পরে আমার ইমপ্রুভমেন্টের বিষয়ে যদি জিজ্ঞেস করেন, সেখানে আলহামদুলিল্লাহ ইমপ্রুভমেন্ট আগের চাইতে যথেষ্ট পরিমাণ ভালো। যদিও সময় লাগছে অনেক, সময় তো আসছিলাম 28 দিনের জন্য, সেখানে আজকে 4 মাস চলছে, আরও মানে টোটাল আমাকে 6 মাস থাকার প্ল্যান। তো সব মিলায় আমার অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, আর আশা করছি ডক্টরদের কথায় যে আলহামদুলিল্লাহ এখন যে লেভেলে আছে এর চেয়ে একটু ভালো লেভেলে মোটামুটি এক হাতে একটা সাপোর্ট নিয়ে হাঁটার মতো একটা ব্যবস্থা হবে ইনশাআল্লাহ। এটা হলো ডাক্তারদের কথা। তো সব মিলায় আল্লাহর শুকরিয়া, আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করি। এটা হলো বিষয়। আর যদি আমাদের দেশের সমস্ত রোগীদের চিকিৎসাটা নিশ্চিত করেছে এমনটা শুনতে পারতাম, তাইলে অনেক বেশি ভালো লাগতো এবং সত্যিই ভালো লাগতো। আমি তো শুধু নিজেরটা পাইলাম, নিজেরটা পেয়ে তার হলো না, আমার মতো কত মানুষ এখানে কাতরাচ্ছে, তাদের তো আসলে দেখারও লোক নেই। ওইটা হলে খুব বেশি আনন্দ পাইতাম, কি ভালো লাগতো। যাক, আল্লাহ ভরসা, আল্লাহই সকল শক্তির উৎস। জি, আল্লাহ সবার সহায় হোক। ঠিক আছে ভাই, আমি আর আপনাকে বিরক্ত করলাম না, আপনার বক্তব্যটা জানতে চাইলাম। এখানে খুব ঘটনাগুলো জানার আছে, শিখার আছে, বোঝার আছে। আমরা যতটুকু ইমপ্রুভমেন্ট চাই দেশে, রাষ্ট্র সংস্কারে যতটুকু দেখতে চাই, অতটা হয়তো বা আমাদের এক্সপেকটেশনের মতো হচ্ছে না, কিন্তু আল্লাহ আমরা পজিটিভ থাকার চেষ্টা করি ইনশাআল্লাহ। ভবিষ্যতে যাতে আরও ভালো হয়, আল্লাহ আমাদেরকে কিছু একটা দেন। আমিন। আমি জাস্ট ফাইনাল একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আপনি তো মানে আন্দোলনে গেলেন, জি, এগুলো এত সাফার করলেন, এত কিছু হলেন, তো আবার আপনি বলতেছেন আপনাকে ডানপন্থী দেখে আলাদাভাবে টার্গেট করছে। এত কিছুর পরেও আপনি গেলেন, এটার মোটিভেশনটা কি? না, এটা মোটিভেশন হলো যারা ডানপন্থী হিসেবে চিহ্নিত করে, এটা তো আমাদের পরাজিত এবং পালিয়ে যাওয়া সরকার, তারা তো দেশে থাকলে আমাদের আরও অনেক বেশি ক্ষতি করতো, সেটা জেনেই আমরা গিয়েছি। কারণ রাস্তায় কাউকে না কাউকে নামতে হবে, শুরুটা তো কেউ না কেউ করতে হবে। রাইট। আমাদের ছোট ভাইয়েরা, আমাদের বাচ্চা তুললো, আমাদের বড় ভাই তুললো, তাদের সাথে যদি আমরা সম্পৃক্ত না হই, তাহলে একটা দেশের নাগরিক হিসেবে দেশপ্রেমের তো আসলে কোনো বহিঃপ্রকাশ দেখা যায় নাই। আর ওই দিন নিজের ওয়াইফ সহ সবাই মানা করার পরেও নিজের দায়িত্ব বোধ থেকেই মূলত রাস্তায় নামা আর কি। মনে হয়েছে যে এখন আর ঘরে বসে থাকলে এটা কোনোভাবেই ঠিক হবে। টিচারদের মধ্যে তো মনে হয় যতটুকু আমি এক্সপেক্ট করছিলাম, ইনফ্যাক্ট আমি 15 তারিখ 18 তারিখে অনেক টিচারদেরকে আহ্বান জানাইছি ফেসবুকে, নিজেও মাঠে ছিলাম, কিন্তু তারপরে তো মনে হয় আপনার মতো টিচার বা এরকম তো মনে হয় খুব বেশি একজন নামে নাই, মনে হয় খুব বেশি কি নামছে? আপনার কলিগ কয়জন নামছে? টিচার, আমার কলিগ, আমার জানা মতে অনেকেই মাঠে ছিল। আচ্ছা, শুধুমাত্র শাহজাদপুরে না,
তারা যে মূল আপনার শাহবাগ, তারপরে বড় বড় স্পট যেগুলোতে তারা নাম ছিল। থাকা খাওয়া ঘুম বাদ দিয়ে সারাক্ষণই ছিল সারাক্ষণই ছিল। ওনাদের ইভেন তাদের পাঞ্জাবি পায়জামা সবই তারা ছিল। সবাই তো পাঞ্জাবি পায়জামা বলে না, পাঞ্জাবি পায়জামা নিয়ে প্যান্ট শার্ট পরে, বিশেষ করে আমার প্রতিষ্ঠানের আমার কলিগদের অনেকেই রাস্তায় ছিলেন। তবে আপনি যেইভাবে ছিলেন, আপনার মতো যদি আরও কয়েকজন টিচার ঠিক ওই স্পটে থেকে এইভাবে একটু আওয়াজ তুলতে পারতো, সেটা জাতির জন্য অনেক বেশি উপকার হতো। সেটা হয়তো আমরা করতে পারিনি। মানে ইনভিজিবল ছিলেন আর কি। ইনভিজিবল, সবাই ইনভিজিবল ছিল, এটা হলো মূল বিষয়। আপনার মতো যদি ভিজিবল থেকে সবাই সাউন্ডটা রেজ করলে, এই জন্য মানে দেখা যায় না, এই জন্য দেখা যায় না, তখন টিচাররা আরও বেশি রাস্তায় নেমে আসতো। মানে আমার এক্সপেকটেশন ছিল যে আরো কয়েকজন ভয়েস টয়েস তুলবে। হ্যাঁ, এটা আসলে হয় না, এটা হওয়া একান্তই জরুরি ছিল, ঠিক ছিল। যতটুকু হয়েছে, আপনারা তো টিচার হিসেবে স্টুডেন্টদের পাশে দাঁড়াইছেন, এটাই তো স্বাভাবিক, এটাই তো হওয়া উচিত। এবং আমি বলি আপনাকে, আইইউবির টিচারও কিন্তু ধরেন ছিল, ঠিক আছে। মানে যখন আমি ওখানে বই দিতে, তখন দেখা হয়েছে যে আপনি বলেছে আপনি আসতেছেন, মানে স্যার আমরা আসি, কিন্তু আমরা তো সামনে যাচ্ছি না, আপনি আমরা আসি এদিকে। তো ওনারাও ছিল, অনেকে বেশ কয়েকজন ছিল মাছ টাছ পরে মাঠে ছিল, যেভাবে চিনা না যায় না, কিন্তু এইটাই আর কি। আইইউবির টিচাররা ছিল, নর্থ সাউথের পরিচয় হয় না এরকম, দেখি নাই কয়েকজন আমি যখন নামছিলাম। আচ্ছা আচ্ছা। তো যাই হোক, আলটিমেটলি আলহামদুলিল্লাহ, আল্লাহ যা ফয়সালা করে ভালোর জন্যই করে, আশা করি। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আমরা যতই লুকায় থাকি, অবস্থাটা তো এমন, যদি সরকার পতন না হইতো তাইলে হয়তো আমরা ঘরেও তো নিরাপদ ছিলাম না, থাকতে পারতাম না। তাইলে আমার লুকায় থেকে লাভটা কি? সরকার যদি টিকে যাইতো, হ্যাঁ, তাইলে তো মনে করেন আমরা তো আমাদেরকে তো মনে হয় ক্রস ফায়ারে দিত। ক্রস ফায়ার পারলে তারা কোরবানি করে সেখানে আনন্দ করতে পারতো, দুষ্ট বন্টন করে করতো। ওইসব চিন্তা করে যাদের মাথায় এইসব চিন্তা ছিল, ওইসব আমরা তো মনে হয় ডানপন্থী হওয়াতে মনে হয় আরেকটু মানে বড় অপরাধ করছি, বড়। এটা তাদের কাছে আর কি, আল্লাহর কাছে হয়তো যদি আল্লাহ পুরস্কার দেন, ইনশাআল্লাহ আমরা পাবো আমাদের প্রাপ্যতা। যাক, আমরা যা করছি আল্লাহর জন্যই করছি, আমাদের সেকেন্ড কোনো মোটিভেশন নাই। জি, তো এটাই আর কি, সমস্যা নাই, ঠিক আছে। আল্লাহ সহজ করবেন ইনশাআল্লাহ। তো শুকরিয়া, জাযাকুমুল্লাহ খায়ের।